আমি শুধুমাত্র উদাহরণগুলো দিচ্ছি এই কারণে, অপরাধ অপরাধী এবং অপরাধী যিনি হবেন তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, যিনি নিহত হবেন কিংবা কোনো কারণে ভিকটিম হবেন তারও রাজনৈতিক পরিচয় তো কেউ জাস্টিফাই করতে পারবেন না। সুতরাং মব জাস্টিস বলেন, কেউ জাস্টিফিকেশন বলুক না কেন, বর্তমান সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, যে কথাটা আমি বারবার বলি, এবং এইটাই আইন, এইটাই সংবিধানের এবং পৃথিবীর সব দেশে স্বীকৃত। এই যে অপরাধ অপরাধ এবং এই ধরনের প্রকাশ্য দিবালোকে এই ধরনের মানুষের হত্যাকাণ্ড ঘটনার কারণে মাধ্যমে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায়, তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু থাকবে না। মানুষের মধ্যে ভীতি এবং আশঙ্কা থাকবে, আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না, এবং যে কোনো মানুষ আইন তার নিজের হাতে তুলে নিবে। সুতরাং কোনোভাবে জাস্টিফিকেশন করার সুযোগ নেই। এই অপরাধটিকে অন্যান্য সমস্ত অপরাধে একইভাবে গুরুত্ব দেওয়ার পক্ষে আমি। রাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি অত্যন্ত সহজ সরল মানুষ, তার সরলতা আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু মনে রাখতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রীর মতো জায়গায় বসে যার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়ন্ত্রণে, এবং তিনি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের লালন পালন করবেন যার দায়িত্ব, তাকে অনেক কঠোর হতে হবে। আমি মনে করি সরকার সেই কঠোরতা জায়গা থেকে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় মুখোমুখি আনবে এবং নিরপরাধ নিরীহ ব্যক্তিদেরকে কোন রকম হয়রানি করবে না, এটা নাগরিক হিসেবে আমার প্রত্যাশা। না, প্রথম কথা হচ্ছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা তো অবশ্যই নিন্দনীয়, এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো ঘটনা ঘটুক সেটা আমি অবশ্যই প্রত্যাশা করি না। আজকে আমি পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে দুটি ব্রিফিং আমি শুনেছি। সেটি হচ্ছে যে তারা বলেছেন যে এটা আসলে চাঁদার দাবিতে, যেটি প্রথম থেকে মনে করা হয়েছিল যে চাঁদার দাবিতে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, ভাঙাড়ি ব্যবসায়ীকে সোহাগ। কিন্তু আজকে দুটি সরকারি সংস্থার পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে চাঁদার বিষয় না, আসলে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আসলে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে এটি ঘটেছে। কারণ যাই হোক না কেন, মূল কথা হচ্ছে যে প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তি, একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা কিন্তু সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। এবং সেক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা কোনো কারণে অবনতি ঘটে, সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে, এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে আইন প্রয়োগকারী সংস্থার যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে তো প্রাথমিকভাবে স্বাভাবিকভাবেই আমরা সরকারকে দায়ী করব। যেমন বিগত সময়ের ফ্যাসিবাদ আমলে যত সমস্ত অপকর্ম দুষ্কর্ম শেখ হাসিনা এবং তার সহযোগীরা করেছে, আমরা খুব সরলভাবে সে সমস্ত অপকর্মের দায় শেখ হাসিনাকে দেই, এই কারণে যে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতা সমর্থ দেননি, এই ধরনের ব্যক্তিদেরকে প্যাট্রোনাইজ করেছেন, তাদেরকে আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, তো আমরা তো ইতিপূর্বে যখন শেখ হাসিনা আসাদুজ্জামান খানের কথা বলতাম, তো এখন তো স্বাভাবিকভাবে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য বিচারের দাবিটা আইনগতভাবে আমরা বর্তমান সরকার এবং আইন সরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছেই চাইবো। আমি যে কথাটি বলতে চাই যে 5ই আগস্ট 2024 পরবর্তীতে ভঙ্গুর পুলিশি অবস্থার কথা কিন্তু আমরা বলেছি, এবং আমরা বলেছি যে অনেক ক্ষেত্রে আমরা অনেক বিষয় পুলিশের সক্ষমতা নেই, অর্জন হয়নি, এই ধরনের বিষয়টাকে কিন্তু আমরা সামনে এনেছি। কিন্তু প্রায় 1 বছর সময়কালের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে, প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায় এভাবে একজন ব্যক্তিকে পিটিয়ে মারবে, সে যে দলেরই হোক না কেন, তিনি যে দলের সমর্থী হোক না কেন, যারা মেরেছেন তারা সে দলের সমর্থকই হোক না কেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি একটা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি একজন আইনজীবী হিসেবে এভাবে চিন্তা করে দেখি, এবং আমি মনে করি যে এই দায়টি মূলত একটি সরকারের, যে সরকার বর্তমান সময়ে ক্ষমতাসীন আছেন। জি, ক্ষমতায় আছে তাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে একজন উপদেষ্টা বলেছেন যে যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানে আসামি গ্রেপ্তার করা হচ্ছে, এবং আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকেও যখনই মবের ঘটনা ঘটে তখন এরপরে উনি বলে যে না, মবের ব্যাপারে করা মানে পদক্ষেপ নেওয়া হবে, মব করতে দেওয়া হবে না। কিন্তু পরবর্তীতেই আমরা দেখি যে আরেকটি মব হয়। আজকে রেজনা উনি এই কথা বললেন, কিন্তু আমরা তো প্রেস সচিবকে যেটা বলতে শুনেছি কয়েকদিন আগে, যদি উনি বলেছেন যে ওনার ব্যক্তিগত মতামত, এটা আসলে মব না প্রেশার গ্রুপ। তো আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আসলে আইন দেশের একটা সুশৃঙ্খল দেশের মধ্যে মানুষের নিরাপত্তা থাকবে, সে যে নামেই আপনি অভিহিত করেন না কোনো, সেটাকে আইনের ব্যত্যয় ঘটলে তো কোনোভাবে জাস্টিফিকেশন করার কোনো সুযোগ নেই। আমরা যেভাবেই বলি না কেন, কোনো হত্যাকাণ্ডকে জাস্টিফিকেশন করার কোনো সুযোগ নেই। একইভাবে আপনি খেয়াল করে দেখুন, গতকাল যেটা নির্মম ঘটনা খুলনায় মাহবুব মোল্লা, যিনি একজন যুবদলের কর্মী ছিলেন, তাকে ইতিপূর্বে
খুলনা ইউনিভার্সিটির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার করেছেন, সেটা যদি করেও থাকি, তার মানে এই না যে তিনি মসজিদে নামাজ পড়তে যাবেন তাকে হত্যা করা হবে। তার মানে এই না যে তাকে শুধুমাত্র গুলি করে হত্যা করা হবে না, তার পায়ের রক কেটে দেওয়া হবে। এবং এই যে মসজিদে একটা কুমিল্লাতে একটি মসজিদের মধ্যে ঘটনা ঘটলো, একজন ইমামকে একজন ব্যক্তি আহত করার চেষ্টা করলো। আমি বলছি যে কোনো আমি শুধুমাত্র উদাহরণগুলো দিচ্ছি এই কারণে, অপরাধ অপরাধী এবং অপরাধী যিনি হবেন তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, যিনি নিহত হবেন কিংবা কোনো কারণে ভিকটিম হবেন তারও রাজনৈতিক পরিচয় তো কেউ জাস্টিফাই করতে পারবেন না। সুতরাং মব জাস্টিস বলেন, কেউ জাস্টিফিকেশন বলুক না কেন, বর্তমান সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, যে কথাটা আমি বারবার বলি। এবং এইটাই আইন, এইটাই সংবিধানের, এবং পৃথিবীর সব দেশে স্বীকৃত। আমাদের দেশে তো তা নাই। কিন্তু আপনি আপনার হাসিনা কি মনে হয় সরকারের যথাযথ ব্যবস্থা নিচ্ছে? আমি যথাযথ ব্যবস্থা যদি গ্রহণ করে থাকে তাহলে তো আমি মনে করি যে এই ধরনের ঘটনা ঘটতো না। আপনাকে জাস্ট একটু উদাহরণ হিসেবে আমি উল্লেখ করতে চাই, যেমন মাগুরার আসিয়া একটি মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছিল, পরবর্তীতে সে মৃত্যুবরণ করেছে। সেই ঘটনায় সরকার কিন্তু আইন সংশোধন করেছে এবং আইন সংশোধন করে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে আসিয়ার মামলার বিচার সম্পন্ন করেছে। আপনি খেয়াল করে দেখুন, আসিয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই ধরনের র্যাম্প্যান্ট ধর্ষণের ঘটনা কিন্তু ঘটছে না। আমি আপনাকে সন্তোষের সঙ্গে বলতে চাই এবং অন এয়ার জাতিকে সাক্ষী রেখে বলতে চাই, গতকাল যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমি সরকারের উদ্দেশ্যে একটি উপদেশ দিয়েছিলাম, সরকারের প্রতি আমার উপদেশ আমি আইনজীবী হিসেবে, এবং বলেছিলাম যে আসিয়ার মতো এটি একটি দ্রুততম বিচার সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিচার কার্যের মাধ্যমে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে। আসিয়ার ক্ষেত্রে যেমন আইন সংশোধনের প্রয়োজন হয়েছে, এই ক্ষেত্রে আইনের কোনো সংশোধনের প্রয়োজন হবে না, কারণ আমাদের বিদ্যমান দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে কোনো এই ধরনের কোনো ঘটনা সরকার ইচ্ছা করলে দ্রুত বিচারের মাধ্যমে নিষ্পন্ন করতে পারে। অনেকের মধ্যে আশঙ্কা আছে যে এই মামলাটি যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারও হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো রায়ও হয় কাঙ্ক্ষিত, তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে এটা অনেক বিলম্বের সময় লাগে। আমি মনে করি সরকার যদি প্রকৃতপক্ষে আন্তরিক হয় এবং উদ্যোগী হয় তাহলে দ্রুততম সময়ে এই মামলার তদন্ত কাজ সম্পন্ন করে বিচার করা সম্ভব এবং বিচারের মাধ্যমে চূড়ান্তভাবে সেই বিচার রায় কার্যকর করা সম্ভব। সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সরকারের সদিচ্ছা এবং সরকার কতটা বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে। এবং আমি নির্মোহ হয়ে বলতে চাই যে অপরাধ অপরাধ, এবং এই ধরনের প্রকাশ্য দিবালোকে এই ধরনের মানুষের হত্যাকাণ্ড ঘটনার কারণে মাধ্যমে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায় তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু থাকবে না। মানুষের মধ্যে ভীতি এবং আশঙ্কা থাকবে, আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না, এবং যে কোনো মানুষ আইন তার নিজের হাতে তুলে নিবে। সুতরাং কোনোভাবে জাস্টিফিকেশন করার সুযোগ নেই। এই অপরাধটিকে অন্যান্য সমস্ত অপরাধে একইভাবে গুরুত্ব দেওয়ার পক্ষে আমি। তবে এই ধরনের অমানবিক রোমহর্ষক ঘটনা অনেক সময় সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, আইন শৃঙ্খলার প্রয়োজনে তাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হয়। আমি প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, গতকাল আমি যেটা বলেছিলাম আজকে আমি অত্যন্ত সন্তোষের সঙ্গে বলতে চাই, মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একইভাবে বলেছেন যে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে দ্রুত বিচার আইন, ট্রাইব্যুনাল আইন, যেটিকে আমি উল্লেখ করেছিলাম গতকাল, তিনি বলেছেন তার মাধ্যমে এটি দ্রুততম সময়ের মধ্যে বিচার করা সম্ভব। এটি একটি সন্তোষের জায়গা যে সরকারের জায়গা থেকে সেটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবস্থা এবং কিন্তু এখানে হুম, বলেন। আপনার কাছে আমার একটা জানা যে সরকার আসলে মবকে সরকারে নিজের শক্তি হিসেবে ব্যবহার করছে কিনা, যেটা অনেকেই মনে করে যে নিজের শক্তি হিসেবে টিকিয়ে রাখার চেষ্টা করছে, নাকি মব বন্ধের জন্য আসলেই সরকারের আন্তরিকতা আছে? না, আমি একেবারে খুব সহজ সরল ভাবে ইয়েস অর নো আনসার এটা হবে না। আপনি প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করলে সেক্ষেত্রে হয়তো কখনো কখনো কোনো হয়তো মৌন সম্মতির প্রশ্ন আপনি ইনফার করতে পারেন। বাট আমি নিজে মনে করি কোনো দায়িত্বশীল সরকার যারা রাষ্ট্র দায়িত্ব পালন করবে, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি মানুষের নির্মোহ ভালোবাসা ছিল এবং সমর্থন ছিল, সমস্ত রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের সমর্থন দিয়েছেন এখনো পর্যন্ত দিচ্ছেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং এই সরকার, তার যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই এবং তারা বারবার বলছে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, তো রাজনৈতিক অভিলাষ যদি না থাকে তাহলে তারা কোনো গোষ্ঠীকে উস্কে দিয়ে কিংবা তাদের পক্ষে নেওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এবং আমি এত সহজ সরল হয়ে সরকারকে অ্যাগুজ করতে পারি না, চাই না। তবে আমি বলতে চাই যে সরকারের দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি অত্যন্ত সহজ সরল মানুষ, তার সরলতা আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু মনে রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রীর মতো জায়গায় বসে, যার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়ন্ত্রণে, এবং তিনি হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের লালন পালন করবেন যার দায়িত্ব,
তাকে অনেক কঠোর হতে হবে। আমি মনে করি সরকার সেই কঠোরতার জায়গা থেকে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় মুখোমুখি আনবে এবং নিরপরাধ নিরীহ ব্যক্তিদেরকে কোন রকম হয়রানি করবে না, এটা নাগরিক হিসেবে আমার প্রত্যাশা।